আচ্ছা, আজকে পড়বো হচ্ছে মিওসিস থেকে। মিওসিস আর হচ্ছে মাইটোসিস, এই দুটো কোষ বিভাজনের পদ্ধতি আমাদের জানতে হবে। মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে সমসংখ্যক কোষ বিশিষ্ট একটা ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ যখন তৈরি হচ্ছে, অর্থাৎ মাদার সেল যখন টুয়েন থাকছে এবং তার অপত্য কোষও যদি টুয়েন তৈরি হয়, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যদি সেল তৈরি হয় বা সেম আকৃতির যদি সেল তৈরি হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাইটোসিস। যদি এন থাকে তাহলে সেটা থেকে হবে এন সংখ্যক সেল, যদি টুয়েন থাকে তাহলে টুয়েন থেকে হবে টুয়েন সংখ্যক সেল, এটাকে বলা হবে হচ্ছে মাইটোসিস। আর মিওসিস মানে হচ্ছে এটা একটু অন্যরকমভাবে। মিওসিস মানে হচ্ছে এটায় যে মাতৃকোষটা থাকে সেই মাতৃকোষটা পরপর দুবার বিভাজিত হয় এবং বিভাজিত হওয়ার পর হ্যাপ্লয়েড সংখ্যক সেল তৈরি করে। অর্থাৎ যদি টুয়েন থাকে তাহলে সেটা হ্রাস বিভাজন হয়ে এন সংখ্যক সেল তৈরি করবে এবং শেষে হ্যাপ্লয়েড কিছু সেল এইভাবে অনেকগুলো তৈরি করবে। তো মিওসিস মেনলি হচ্ছে জনন মাতৃকোষটা পরপর দুবার বিভাজিত হয়, অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল তৈরি করে এবং চারখানা হ্যাপ্লয়েড সেল তৈরি হয় টুয়েন থেকে। চারখানা হ্যাপ্লয়েড সেল তৈরি হয় টুয়েন থেকে। এটা কীরকম হয় না, প্রথমে পিতার ক্রোমোজোম আর মাতার ক্রোমোজোম মিলে এরকম টুয়েন সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। টুয়েন সিস্টার ক্রোমাটিড তৈরি হওয়ার পর এখানে দেখা যায় যে টুয়েনটার প্রথমে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারটা আমরা এরপরে আমরা ডিটেলসে পড়ব। ক্রসিং ওভার হওয়ার পর এখানে যে মিওসিস ওয়ান যে বিভাজন হয়, অর্থাৎ হ্রাস বিভাজন যেটাকে বলা হয়, টুয়েন থেকে এই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল প্রথমে তৈরি হয়। এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল টুয়েন থেকে তৈরি হলো। এটা এই প্রসেসটাকে, এই পদ্ধতিটাকে বলা হয় মিওসিস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে মিওসিস ওয়ান, প্রথম স্টেজ এটা মিওসিসের। তারপরে মিওসিসের আবার ডিভিশন হয়, সেটা কীরকম, সেটা হচ্ছে মিওসিস টু হয়। মিওসিস টুতে কী হয়, এই যে হ্যাপ্লয়েড সংখ্যক সেল তৈরি হয়েছে, এখানে যে হ্যাপ্লয়েড সংখ্যক সেল তৈরি হয়েছে এন আর এন, এই এন থেকে মিওসিস টু বিভাজিত হয় এবং সেই বিভাজনটা হ্রাস বিভাজন হয় না, সেটা হয় হচ্ছে সমবিভাজন, অর্থাৎ মাইটোসিসের মতো সমবিভাজন হয় এবং এই এন থেকে এরম দুটো দুটো করে এন তৈরি হয় এবং এই বিভাজনটাকে বলা হয় মিওসিস টু। এই বিভাজনটাকে বলা হয় মিওসিস টু। তাহলে প্রথমে কি হলো, যে টুয়েন সংখ্যক সেল ছিল, প্রথমে টুয়েন সংখ্যক সেল ছিল, সেখান থেকে মিওসিস ওয়ান বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড সংখ্যক সেল তৈরি হলো। ঠিক আছে, এই হ্যাপ্লয়েড সংখ্যক সেলের পর মিওসিস টু যেটা হয়, মিওসিস টু হচ্ছে হ্রাস বিভাজন হয় না, এর প্রকৃতিটা হচ্ছে সমবিভাজন। তো এই এন সংখ্যক সেল থেকে আবার দুটো দুটো করে এন, টোটাল চারখানা হ্যাপ্লয়েড সংখ্যক সেল তৈরি হবে। তাহলে মিওসিস ওয়ান প্রথমটা হচ্ছে হ্রাস বিভাজন, মিওসিস টু সেটা হচ্ছে সমবিভাজন। এই মিওসিসের হচ্ছে আমাদের কিছু ক্লাসিফিকেশন পড়তে হবে। আমরা অলরেডি পড়েছি মিওসিস ওয়ান আর মিওসিস টু, এই দুটো টাইপের মিওসিস দেখতে পাওয়া যায় এবং আরেক ধরনের মিওসিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মাঝখানে একটা দশা সম্পন্ন হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারকাইনেসিস। আর মিওসিস ওয়ান আর মিওসিস টু এর খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পাওয়া যায় না। মিওসিস ওয়ানের ক্ষেত্রেও হচ্ছে কি দেখা যায় না, এখানে ক্যারিওকাইনেসিস দেখতে পাওয়া যায়, অর্থাৎ সাইটোপ্লাজম এবং ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমেরও ডিভিশন দেখতে পাওয়া যায়। মিওসিস টু যেটা, সেটাও সেমই হবে, এখানেও ক্যারিওকাইনেসিস টু, সাইটোকাইনেসিস টু এরকম দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে এই ক্যারিওকাইনেসিস, যেটা আমরা জানি যে নিউক্লিয়াসের ডিভিশনটা চারটে ফেজের মধ্যে দিয়ে হয়। এই মিওসিস হচ্ছে দুটো টাইপের, আমরা পড়লাম অলরেডি, মিওসিস ওয়ান আর মিওসিস টু। মিওসিস ওয়ান মেনলি আমরা কি পড়লাম, যে এটা হ্রাস বিভাজন হয়, আর মিওসিস টু হচ্ছে সমবিভাজন হয়। তো এদের দুজনের মাঝখানে একটা দশা সম্পন্ন হয়, সেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস, যেটা মিওসিস ওয়ান আর মিওসিস টু এর গ্যাপিং স্টেজে হয়, দুটো দশার মধ্যবর্তী দশাতে এটা সম্পন্ন হয়। তো মিওসিস ওয়ানে যেমন
ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন হবে। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ডিভিশন হবে। তেমন মিওসিস 2 এর ক্ষেত্রে এখানে ক্যারিওকাইনেসিস 2 হবে, সাইটোকাইনেসিস 2 হবে। এখানে নিউক্লিয়াসের বিভাজন আমরা অলরেডি জানি যে 4টে ফেজের মাধ্যমে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এগুলো মিওসিস 1 এর ক্ষেত্রে সব পার্ট 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এরকম করে হবে। মিওসিস 2 এর ক্ষেত্রেও তেমনই হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সব 2, মানে এগুলো সব হচ্ছে উপদশা। এই প্রোফেজ দশাটা অর্থাৎ মিওসিস 1 এর প্রোফেজ 1 এর যে উপদশাগুলো আছে, সেই উপদশাগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোই আমরা এখন আলোচনা করব, যেটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এই যে ছখানা ভাগ আছে, এই ছখানা ভাগ আমরা ডিটেলসে পড়ব। ফার্স্টে যে লেপ্টোটিন উপদশাটা দেখতে পাওয়া যায়, সেই লেপ্টোটিন উপদশাতে মেনলি যে ক্রোমোজোমগুলো থাকে, সেই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে জোটগুলো খুলে গিয়ে দীর্ঘ সরু এরকম সুতোর মতো ক্রোমোজোম, এই যে এখানে দেখা যাচ্ছে সুতোর মতো কিছু থ্রেড লাইক স্ট্রাকচার কিছু তৈরি করে এবং ক্রোমাটিন জালিকাগুলো পুরো খুলে যায় এবং ক্রোমোমিয়ারগুলো সব এখানে দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাওয়া যায় যে এক ধরনের দশা দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় হচ্ছে বোকে স্টেজ। এর একটু লেপ্টোটিনের একটু শেষের দিকে এটা দেখতে পাওয়া যায়। এই দশাতে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে এখানে কি করে না, সেন্ট্রোজোম হচ্ছে দুটো বা দুজোড়া সেন্ট্রিওল পরস্পরের থেকে এখানে পৃথক হয়ে যায়। এই যে সেন্ট্রিওল আছে একদম মেরুর দিকে যেগুলো, সেই সেন্ট্রিওলগুলো হচ্ছে পরস্পরের দিক থেকে পৃথক হয়ে যায় এবং পৃথক হয়ে যাওয়ার পর এগুলো একদম মেরুর দিকে চলে আসে এবং সেগুলো অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করে। এরপরে সেকেন্ড যে উপদশাটা, সেটা হচ্ছে লেপ্টোটিনের পর জাইগোটিন। এই জাইগোটিন দশাতে মেনলি হচ্ছে এই ক্রোমোজোমগুলো একটু ঘনীভূত হয়ে যায়, অর্থাৎ একটু মোটা হয় বা স্থূল হয়, একটু স্বল্প দৈর্ঘ্যের হয়ে যায়, আস্তে আস্তে একটু মোটা এবং স্থূল হয়ে যায়। এবং এই ক্রোমোজোমগুলো একে অপরকে আকর্ষণ করার জন্য এরা এরকম পেয়ার হয়ে বা জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই যে দুটো ক্রোমোজোম একসাথে এরকম জোড়ায় জোড়ায় অবস্থান করে, এই জন্য এদেরকে বলা হয় বাইভ্যালেন্ট, বা এদের যে জোড়া বাঁধার পদ্ধতি সেটাকে বলা হয় সাইন্যাপসিস। এই যে এখানে লেখা আছে যে এদের যে জোড়া বাঁধার পদ্ধতি সেটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সাইন্যাপসিস। তো এই জোড়া বাঁধার পদ্ধতিটা 3 রকমের হয়। ফার্স্টের যে পদ্ধতিটা সেটা হচ্ছে প্রো টার্মিনাল সাইন্যাপসিস। প্রো টার্মিনাল মানে হচ্ছে এখানে যে সাইন্যাপসিসগুলো হয় সেখানে ক্রোমোজোমের প্রান্ত থেকে শুরু হয় এবং ধীরে ধীরে সেন্ট্রোমিয়ারের দিকে যায়। মানে যদি হচ্ছে এটা যদি ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের প্রান্ত হচ্ছে এইটা, ক্রোমোজোমের প্রান্ত থেকে আর একটা ক্রোমোজোমের প্রান্ত, মানে এই দুটো আগে জোড়া লাগবে, তারপর বাইরে থেকে ভিতর দিকে সেন্ট্রোমিয়ারের দিকে জোড়াটা লাগবে। এটা গেল প্রো টার্মিনাল। প্রো টার্মিনালের পরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোসেন্ট্রিক। প্রোসেন্ট্রিকটা হচ্ছে ঠিক তার উল্টো, যেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ফার্স্ট জোড়া বাঁধবে। মানে যদি এইরকম ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের যদি মাঝখানে এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, তো আগে এই সেন্ট্রোমিয়ার দুটো জোড়া লাগবে, তারপর সেন্ট্রোমিয়ার থেকে বাইরের দিকে অর্থাৎ ক্রোমাটিডের দিকে আস্তে আস্তে জোড়া লাগবে। মেনলি হচ্ছে এটা হচ্ছে জোড়া লাগার একটা প্রসেস, যে দুটো ক্রোমোজোম জোড়া জোড়া হয়ে অবস্থান করবে, যেটাকে আমরা বাইভ্যালেন্ট বলবো এবং এই প্রক্রিয়াটাকে বলবো সাইন্যাপসিস। আর একটা হয় র্যান্ডম সাইন্যাপসিস, যেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে ক্রোমোজোমের যে কোনো পার্ট থেকে, সেন্টার থেকেও শুরু হতে পারে, সেন্ট্রিওল থেকেও শুরু হতে পারে, আবার এন্ড পার্ট থেকেও শুরু হতে পারে। তো মেনলি এই দশাতে ক্রোমোজোমগুলো বেঁটে মোটা হয়ে যায়, নিউক্লিয় পর্দা তো দেখতে পাওয়া যায়, নিউক্লিয় লাশও দেখতে পাওয়া যায়, এবং এই যে দুটো ক্রোমোজোম জোড়া লাগছে সেই দুটো ক্রোমোজোমের মধ্যে এক ধরনের প্রোটিন কমপ্লেক্স অ্যাটাচ হয়। সেই প্রোটিন কমপ্লেক্সটার নাম, এই যে এখানে কিছু প্রোটিন কমপ্লেক্স অ্যাটাচ হয় এবং সেই প্রোটিন কমপ্লেক্সটার নাম হচ্ছে সাইনেপ্টোনেমাল কমপ্লেক্স। সাইনেপ্টোনেমাল কমপ্লেক্স বলা হয় এটাকে, এবং এর মধ্যবর্তী স্থানে রিকম্বিনেশন নোডিউল নামক একটা জিনিস থাকে। তো মেনলি হচ্ছে এই সাইনেপ্টোনেমাল কমপ্লেক্স হচ্ছে একটা প্রোটিন, যেটা কিনা
এই দুটো ক্রোমোজোমের মাঝখানে, এই পোর্শনটাতে দুটো ক্রোমোজোমের মাঝখানে অবস্থান করে এবং দুটো ক্রোমোজোমকে মেনলি জোড়া লাগানোর জন্য এই সাইনোপ্টেনিমাল কমপ্লেক্সটা তৈরি হয়ে থাকে। এর পরের যে উপদশাটা সেটা হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনের সময় হচ্ছে কি হয় না, ক্রোমোজোমগুলো আরও মোটা হয়ে যায়, আরও এখানে ছোট হয়ে যায় এবং ক্রসিং ওভার ঘটার জন্য এরা প্রিপেয়ার হয়। আর এখানে কি হয়, যে ক্রোমোজোমটা থাকে সেই ক্রোমোজোমের বাহু দুটো অনুদৈর্ঘ্য বিভাজন এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আগে আমরা কি দেখছিলাম, এখানে ক্রোমোজোমগুলো এইভাবে জোড়ায় জোড়ায় অবস্থান করলো। এই জোড়ায় জোড়ায় অবস্থান করার পর এখানে দেখা যাচ্ছে যে এদের আরও কিছু এরকম বিভাজন ঘটেছে। অর্থাৎ একটা ক্রোমোজোম যদি এইরকম থাকে প্রথম অবস্থাতে, অর্থাৎ এর যে আগের দশা ছিল যেটা হচ্ছে জাইগোটিন, জাইগোটিনে যদি ক্রোমোজোমটা এইরকম থাকে, তো প্যাকাইটিন উপদশাতে কি দেখা যাবে না, এই ক্রোমাটিড দুটোর বিভাজন ঘটে গিয়ে আরও এক পেয়ার এরকম ক্রোমোজোম বা ক্রোমাটিড দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হবে না, কিন্তু এই যে আগের যে ক্রোমাটিডটা ছিল এই ক্রোমাটিডটা অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে এটা আরও এক পেয়ার ক্রোমোজোম এরকম তৈরি করবে, সেন্ট্রিওলটা অ্যাজ ইট ইজ থাকবে। তো এইভাবে যদি দুটো ক্রোমোজোম এরকম যদি ডিভিশন করে, আগে এইরকম অবস্থান ছিল এবং পরে এর আরও একটা ক্রোমাটিড এইভাবে যুক্ত হয়েছে, এইভাবে টোটাল কটা তাহলে ক্রোমাটিড দেখা যাবে, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল চারটে ক্রোমাটিড দেখতে পাওয়া যাচ্ছে। তাই জন্য এই চারটে ক্রোমাটিড সম্পন্ন যে ক্রোমোজোমের জোড় দেখতে পাওয়া যাবে তাকে আমরা বলবো হচ্ছে টেট্রাড। ঠিক আছে, টেট্রাড মানে কি, টেট্রাড মানে হচ্ছে চারটে, চারটে ক্রোমাটিডওয়ালা ক্রোমোজোম, তাকে আমরা বলবো হচ্ছে টেট্রাড। তো এই টেট্রাডের মধ্যেই মেনলি হচ্ছে, টেট্রাড গঠন হয়ে যাওয়া মানেই ক্রসিং ওভারের জন্য ও আর কি প্রিপেয়ার হয়ে গেছে, এরপরেই ঠিক ক্রসিং ওভার স্টার্ট হবে। এখানে আমরা দুখানা টার্মস জানবো, সেটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে হচ্ছে এই যে ক্রোমোজোমটা আছে, এই যে ফার্স্টের ক্রোমোজোমটা আছে, এই ফার্স্টের ক্রোমোজোমটার 1 নম্বর বাহু আর এই হচ্ছে 2 নম্বর বাহু, এই দুটো দুজনের হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তেমন এর এই বাহুটা আর এর এই বাহুটা, এই দুটো দুজনের হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার কাকে বলবো, ফার্স্টের ক্রোমোজোমের যে কোনো একটা বাহু সেকেন্ড একটা ক্রোমোজোমের যে বাহুর সাথে যদি আমরা তুলনা করি তখন এরা দুজন দুজনের হবে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ যদি এই ফার্স্ট ক্রোমোজোমের এই বাহুটার সাথে এই ক্রোমাটিডটা যুক্ত হয় বা তুলনা করা হয় তখন এই দুজন দুজনের হয়ে যাবে নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু যদি এই ক্রোমোজোমের নিজেদের দুটো বাহু থাকে, নিজেদের দুটো বাহু হচ্ছে দুজন দুজনের সিস্টার, আর অপর দুটো ক্রোমোজোমের হচ্ছে দুজন দুজনের হচ্ছে নন সিস্টার। ঠিক আছে, এরপরে হচ্ছে যে উপদশাটা সেটা হচ্ছে প্যাকাইটিন যে উপদশাটা আছে, এই প্যাকাইটিন উপদশাতে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস হয়, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার জানার জন্য আমাদের তো সিস্টার আর নন সিস্টার ক্রোমাটিড এটা আমরা অলরেডি জেনে গেছি। সিস্টার ক্রোমাটিড মানে হচ্ছে এই দুটো ক্রোমাটিড দুজন দুজনের হচ্ছে সিস্টার, আর এই দুজন অপরের হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই অ্যাকচুয়ালি ক্রোমোজোমের যে খণ্ডাংশের বিনিময় সেটা হয়। অ্যাট ফার্স্ট কী হয় না, ক্রোমোজোম দুটো একদম প্রথমে কী ছিল, ডায়াড ছিল বা দুটো জোড়ায় জোড়ায় অবস্থান করত, যেটাকে সাইনাপসিস বলা হচ্ছে, বাইভ্যালেন্ট বলা হচ্ছে। সাইনাপসিসের পর কি হয়েছিল না, ক্রোমোজোম দুটো দৈর্ঘ্য বরাবর বিভাজন করলো, বিভাজন করার পর এইরকম জোড়ায় জোড়ায় এরকম আর কি চারটে বা টেট্রাড গঠন করে অবস্থান করলো, মানে চারটে ক্রোমাটিড একসাথে অবস্থান করলো। চারটে ক্রোমাটিডকে আমরা একসাথে বলবো টেট্রাড। এই টেট্রাডের মধ্যে মেনলি খণ্ডাংশের বিনিময় হয়। কি হয় না, দুটো এইরকম যে ক্রোমোজোমের বাহু, এই দুটো ক্রোমোজোমের বাহুর মধ্যে একটা একটার সাথে অ্যাটাচ হয়ে যায় এবং কায়াজমা বা এরকম এক্স আকৃতির এরকম একটা স্ট্রাকচার তৈরি করে।
এক্স আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে এবং এর মধ্যে কি হয় না, এর মাধ্যমে দুটো ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। অ্যাট ফার্স্ট কি হয়, এই পার্টটা কেটে যায়, এই পার্টটা কেটে যায় একটা এনজাইমের মাধ্যমে, সেটা হচ্ছে এই যে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে। এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা দিয়ে এই যে অংশটা, এখানে একটা কাটিং সৃষ্টি হয় এবং এই কাটিং সৃষ্টি হওয়ার পর একটা ক্রোমোজোমের খণ্ডাংশের সাথে আর একটা ক্রোমোজোমের খণ্ডাংশ অ্যাটাচ হয়ে যায়, এক্স আকৃতির এরকম একটা কায়াজমা লাইক স্ট্রাকচার তৈরি করে এক্স আকৃতির। এবং এরপরে এই যে দুটো খণ্ডাংশ আছে, এই দুটো খণ্ডাংশ একে অপরের সাথে জুড়েও যায় এবং যে এই যে এখানে এই লাস্টের একদম হয়, এই দুটো খণ্ডাংশ একে অপরের সাথে জুড়ে যায় এবং যে এনজাইমটা কাজে লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ। লাইগেজ দিয়ে জোড়া লাগে। আর এখানে এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটিং সৃষ্টি হয়েছিল এবং কাটিং সৃষ্টি হওয়ার পর যখন খণ্ডাংশের বিনিময় হয়ে গেল, তখন এই লাইগেজ এনজাইম দিয়ে এই ক্রোমোজোমটা আস্তে আস্তে জুড়ে যায়। এর পরের যে উপদশাটা থাকে সেটা হচ্ছে ডিপ্লোটিন। এতক্ষণ আমরা কি দেখলাম, যে ক্রসিং ওভার হলো, সাইনোপটেনিমাল কমপ্লেক্স ছিল, ক্রোমোজোম দুটো একে অপরের সাথে জোড়া লেগেছিল, কিন্তু এই যে দশাটা ডিপ্লোটিন দশা, এই ডিপ্লোটিন দশাতে হচ্ছে এদের মাঝখানের যে তন্তুটা ছিল বা সাইনোপটেনিমাল কমপ্লেক্স ছিল, যেটা এই যে এইখানে অবস্থান করে, এবং এই দুটো ক্রোমোজোমের মধ্যে এই সাইনোপটেনিমাল কমপ্লেক্সটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যায় বা দ্রবীভূত হয়ে যায় এবং যার জন্য এই দুখানা ক্রোমোজোমের মধ্যে আরও আকর্ষণ ক্ষমতা থাকে না, তাই জন্য এই দুটো ক্রোমোজোম এবার আস্তে আস্তে পৃথক হয়ে যেতে থাকে। তো পৃথক হয়ে গিয়ে ক্রোমোজোম দুটো আস্তে আস্তে পৃথক হতে শুরু করে এবং মেরুর দিকে আস্তে আস্তে চলে যায় এবং এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডিসজাংশন। কারণ এদের মধ্যে যে সাইন্যাপটিক ফোর্সটা ছিল সেই ফোর্সটা আস্তে আস্তে বা সাইন্যাপটিক বলটা আস্তে আস্তে কমে যায়, কারণ সাইনোপটেনিমাল যে কমপ্লেক্স বা প্রোটিনটা ছিল ওটাই ডিজলভ হয়ে যায় বা দ্রবীভূত হয়ে যায়। তাই জন্য এই ক্রোমোজোম দুটো পরস্পরের থেকে পৃথক হতে শুরু করে। এই ঘটনাকে বলা হয় হচ্ছে ডিসজাংশন। এই ডিসজাংশনের পরে যে স্টেজটা দেখা যায় সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের সময় যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ক্রোমোজোমগুলো আরও মোটা হয়ে যায় এবং আরও বেঁটে হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে একেবারে শেষের প্রান্তের দিকে যেতে থাকে, একদম মেরুর দিকে এই ক্রোমোজোমগুলো একদম যেতে থাকে এবং এই সময় এদের নিউক্লিয়াসের পর্দা অবলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে যায়। এগুলো তো আমরা অলরেডি জানি, প্রোফেজে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের পর্দা সব কিছুই আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায় এবং এখানে যে সেন্ট্রিওলগুলো থাকে, দুপাশে থাকে, দুপাশে প্রথমে থাকে না, এরা প্রথমে এক পাশে থাকে, এক পাশে এরকম ডিভিশন করার পর এরা পুরো মেরুর দিকে আস্তে আস্তে যেতে থাকে। এরা প্রথমে এরকম মেরুর দিকে থাকে, মেরুর দিকে প্রথমে বিভাজন করে, বিভাজন করার পর এই যে মেরুর দিকে আস্তে আস্তে যাচ্ছে, পুরো এরকম সমান সমান আসার পর এখান থেকে ওরা হচ্ছে বেমতন্তু গঠন করবে। পরের যে স্টেজগুলো অর্থাৎ অ্যানাফেজ, মেটাফেজের পরেই তো এবারে অ্যানাফেজে ঢুকবে, প্রোফেজের পর এরপরে মেটাফেজে ঢুকবে এবং মেটাফেজ দশাতে কি হয়, এরকম অ্যাস্ট্রাল রশ্মি বা বেমতন্তু গঠিত হয় যার মধ্যে এই ক্রোমোজোমগুলো পরপর আটকে যায়। আটকে যাওয়ার পর এদের অ্যানাফেজীয় চলন দেখতে পাওয়া যায় এবং আস্তে আস্তে টেলোফেজ ইত্যাদি দশার মধ্যে দিয়ে যায়। যেটা আগেই অলরেডি আমি বলেছি যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আলাদা করে আগের যে ভিডিওটা ছিল ওটাতেই বলা ছিল, এটাতে শুধু প্রোফেজের ভাগগুলো বললাম। প্রোফেজের তাহলে কি কি ভাগ হলো, ফার্স্টে যে ভাগটা ছিল সেটা হচ্ছে লেপ্টোটিন, তারপরে জাইগোটিন, তারপরে হচ্ছে প্যাকাইটিনের ক্রসিং ওভার হবে, ডিপ্লোটিনের পর হচ্ছে ডায়াকাইনেসিস। প্রত্যেকটা স্টেজের বৈশিষ্ট্য কোনটা কোথায় হচ্ছে এবং কোন উপদশায় সম্পন্ন হচ্ছে এইটাই এখান থেকে পড়ার।